আয়রা ভয় ও লজ্জা নিয়ে বাসর ঘরে বসে আছে। মাহির দরজা খুলে ভেতরে আসলো। দরজায় হেলান দিয়ে তাকিয়ে রইল। আয়রার শরীরে লাল শাড়ি, সোনার গহনা আর নববধূর সাজে মোড়ানো আয়রাকে দেখে মাহির মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আয়রার কানের ঝুমকোগুলি মৃদু ঝলকানি দিয়ে তার মুখায়বকে আরো অনিন্দ্য সুন্দর করে তুলেছিল। মাহিরের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলল। মাহির আস্তে আস্তে খাটে এসে বসল। নিজের গালে হাত রেখে আয়রার দিকে তাকিয়ে রইল। আয়রা একটু লাজুক হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? মাহির হেসে বলল, বললে তো লজ্জা পাবে বউ, কিন্তু তোমার চোখের দিকে তাকালে শুধু আমার জন্য ভালোবাসাই দেখি। মাহির আয়রার হাত দুটো তার হাতের মাঝে নিয়ে মৃদু হাসি দিয়ে বলল, ভালোবাসি বউ। 3 বছর ধরে নিজের চোখের হেফাজত করেছি তোমায় ভালোবাসবো বলে। তারপর তার ঠোঁট থেকে বের হলো মিষ্টি এক গজল। तुम्हारे साथ मेरी रात गुजारना चाहता हूँ, तुम्हारी मोहब्बत में डूबना चाहता हूँ, खोना चाहता हूँ। আয়রা লজ্জায় চোখ নামিয়ে ফেলল, হাত ছাড়াতে চাইল, কিন্তু মাহির আয়রার হাত আরো শক্ত করে ধরে রাখল। আয়রা লজ্জায় মাহিরের বুকে মুখ লুকালো, কিন্তু মাহির ধীরে ধীরে আয়রার চুলে হাত বুলিয়ে বলল, বউ, তুমি জানো, তোমার কাছে আসলে আমার মনে হয় তুমিই আমার পৃথিবী। মাহির ধীরে ধীরে আয়রার কানে কানে ফিসফিস করে বলল, তোমার রূপ যেন পুরো পৃথিবীর আলো ছিনিয়ে নিয়েছে, আর সেই আলো শুধু আমার জন্য রেখে দিয়েছে। আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন তা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আয়রা লজ্জায় শেষ। এইভাবে নেশাখোরের মতো তাকিয়ে আছেন কেন? আয়রা লজ্জা পেয়ে বলল। মাহির এই প্রতিক্রিয়া দেখে মুচকি হেসে দিল। হাই কপাল, আমি তো সবসময় শুনে আসছি স্বামী স্ত্রীর মুখের দিকে তাকালে স্ত্রী লজ্জা পায়, আর দেখো আমার বউ কেমন উল্টো ডাইনির মতো রাগ করছে। আয়রার বলল, আমার থেকে যারা ভালো তাদের কাছে যান। মাহির হঠাৎ আয়রার কোলে মাথা রেখে তার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল। মাহির মৃদু গলায় বলল, তুমি কি সহ্য করতে পারবে যদি আমি তাদের কাছে চলে যাই? আয়রার হাতে একটা হালকা চুমু খেলো, যা আয়রাকে যেন একটুখানি শিহরণে ভাসিয়ে দিল। মাহির হঠাৎ করেই আয়রাকে কোলে তুলে নিল। আয়রা বিস্মিত হয়ে বলল, কি করছেন আপনি? মাহির মৃদু হেসে বলল, তোমার স্বামী যখন কাছে আসে তখন ভয় কিসের? তারপর ধীরে ধীরে আয়রাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। মাহির আয়রাকে বলল, সামনে তাকাও সুইটহার্ট। সামনে তাকিয়ে আয়রা হতবাক হয়ে গেল। পুরো ঘরটি যেন এক স্বপ্নের জগৎ হয়ে উঠেছে। রঙিন ফুল, মোমবাতির আলো আর দেওয়ালে ঝোলানো ছোট ছোট আলোকমালার ঝিকিমিকি আলো ঘরটিকে আরো মোহনীয় করে তুলেছে। মাহির পেছন থেকে আয়রাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তাকিয়ে দেখো সুইটহার্ট, কেমন সাজিয়েছি আমাদের বাসর ঘরটা, পছন্দ হয়েছে? আয়রা কিছু বলতে পারল না, তার গাল লাল হয়ে উঠল। মাহির আয়রার প্রতিক্রিয়া দেখে মৃদু হেসে বলল, তোমার এই লাজুক মুখটা দেখার জন্যই তো এত আয়োজন করেছিলাম। সব কিছুই তোমার জন্য, শুধুই তোমার জন্য। আয়রা একটু লাজুক হয়ে বলল, আপনার এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি আমি? মাহির আয়রাকে আরো কাছে টেনে নিয়ে বলল, তুমি আমার জীবন আয়রা। আমি যতটা তোমাকে ভালোবাসি তার চেয়ে অনেক বেশি পাওয়ার যোগ্য তুমি। তুমি জানো তোমাকে পেয়ে আমি কতটা খুশি। আয়রা চোখের জল আড়াল করার চেষ্টা করলো, কিন্তু মাহির তা দেখে ফেলল। তার চিবুকটা আলতোভাবে তুলে ধরে বলল, এই চোখে জল দেখতে চাই না, শুধু তোমার হাসি দেখতে চাই। তোমার হাসি আমার পৃথিবীকে সুন্দর করে তোলে। আয়রার বুকের ভেতরে কেমন যেন শিহরণ অনুভব করলো। মাথা নিচু করে বলল, তাহলে কথা দিন আমাকে কখনো ছেড়ে যাবেন না। মাহির গভীর মমতায় তার কপালে চুমু দিয়ে বলল, তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো ভাবতেও পারি না আয়রা, কারণ আমার হৃদয়ের প্রতিটা ধ্বনি তোমার জন্য। মাহির আয়রাকে আবার কোলে তুলে নিল। আয়রা অবাক হয়ে বলল, এই নামান বলছি, আজকে কি আমায় কোলে তুলে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন নাকি? মাহির মুচকি হেসে বলল, তোমায় আরেকটা চমক দিতে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরো বউ।
মাহির আলতো করে আয়রার কপালে একটি চুমু দিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে এগিয়ে চলল। সিঁড়ির মাঝপথে পৌঁছাতে আয়রাকে কোল থেকে নামিয়ে দিল। সে আয়রার চোখ দুটো নিজের হাত দিয়ে ঢেকে দিল। এই, আপনি চোখ ধরলেন কেন? সারপ্রাইজ আছে সুইটহার্ট। ছাদে পৌঁছে মাহির ধীরে ধীরে হাতটা সরিয়ে আয়রার চোখ খুলে দিল। মাহির বলল, সারপ্রাইজটা পছন্দ হয়েছে? আয়রা সামনের দিকে তাকিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই ওপর থেকে গোলাপের পাপড়ি ঝরে পড়তে লাগলো। পাপড়িগুলো মাথায় হাতে পড়তে লাগলো। আয়রা আনন্দে দুই হাত মেলে পাপড়িগুলো ধরার চেষ্টা করলো। তার মুখে এক অনাবিল আনন্দের ঝিলিক। অন্যদিকে মাহির দুই হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। তার মুগ্ধ দুটো চোখ আয়রার উপরে নিস্থির। মাহির ভাবছিল কিভাবে তার এই ছোট্ট আয়োজন আয়রার চোখে খুশি এনে দিয়েছে। আয়রা পাপড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব রইল। তারপর ফিরে মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনার এই আয়োজন সত্যিই অসাধারণ, কিন্তু এত কিছু করার প্রয়োজন ছিল না। মাহির মৃদু হেসে তার দিকে এগিয়ে গেল, বলল, তোমার মুখে এই হাসিটাই আমার সব আয়োজনের কারণ। তোমার খুশি আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আয়রা চোখটা নামিয়ে বলল, আপনার ভালোবাসা যেন কখনো কমে না যায়। মাহির কাছে এগিয়ে গিয়ে আয়রার কপালে একটি চুমু দিয়ে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না, বরং প্রতিদিন নতুন করে বাড়বে। মাহির হেসে বলল, ভালোবাসি আয়রা জান। দেখো তো তোমার ডায়েরি লেখার মতো ছাদটা সাজাতে পেরেছি কিনা। আয়রা ধীরে ধীরে সামনে তাকালো, আর চোখের সামনে যা দেখলো তাতে এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পুরো ছাদ গোলাপ ফুল দিয়ে সাজানো। ছাদের মেঝেতে লাল গোলাপের পাপড়ি বেছানো। ছাদের মাঝখানে কাচের টেবিল রাখা, যা লাল গোলাপ দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। টেবিলের ওপর একটি দৃষ্টিনন্দন কেক রাখা। কেকটি সাদা ক্রিমে মোড়ানো, আর তার ওপরে ছোট ছোট লাল রঙের লাভ দিয়ে সাজানো। কেকের পাশে একটি তারিখ লেখা, যা দেখে আয়রার চোখ এক অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠল। আয়রা সবকিছু দেখে কিছু বলার আগে মাহিরের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট মুগ্ধতা আর প্রশ্নের ঝিলিক। মাহির মুচকি হেসে বলল, এত তাকানোর কিছু নেই বউ, এই আনন্দের আসল উপহারটা সামনে অপেক্ষা করছে। আমাকে রুমে গিয়ে দাও। আয়রা অবাক হয়ে বলল, কিন্তু এত কিছু কেন? মাহির তার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমার জন্য। কারণ তুমি শুধু আমার বউ নও, তুমি আমার সুখ, আমার শান্তি, আমার জীবন। আয়রার চোখে এক ঝলক জল গড়িয়ে পড়ল। সে মৃদু স্বরে বলল, আপনার ভালোবাসার কোনো তুলনা হয় না। মাহির মিষ্টি করে হেসে বলল, তুমি সেই তুলনাহীন মানুষ, যার জন্য আমি সব কিছু করতে পারি। এবার চলো সামনে গিয়ে আসল চমকটা দেখো। মাহির ধীরে ধীরে আয়রাকে ছেড়ে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের উপরে সাজানো গোলাপের বিশাল তোড়াটা হাতে নিল, যেখানে ঠিক 200টি লাল গোলাপ ছিল। এরপর আয়রার সামনে হাঁটু গেড়ে বসে গভীর ভালোবাসায় মৃদু হাসি দিয়ে বলল, ভালোবাসি সুইটহার্ট, অনেক ভালোবাসি। তুমি আমার জীবনের সেই আলো, যা আমার অন্ধকারে আলোকিত করে। আমি চাই আমার বাকি জীবন তোমার সঙ্গে কাটুক। তোমার প্রতিটা হাসি, প্রতিটা অভিমান আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকুক। মাহির ফুলের তোড়াটা আয়রার দিকে বাড়িয়ে দিল। আয়রা কিছুটা লজ্জা পেয়ে তোড়াটা হাতে নিল। ফুলের সুগন্ধ যেন মুহূর্তেই তার মনটা ভরিয়ে দিল। এরপর মাহির পকেট থেকে বের করলো একটি ডায়মন্ডের রিং। রিংটির চারপাশে উজ্জ্বল হীরের মতো ডায়মন্ড, আর মাঝখানে লাল রঙের গোলাপের নিখুঁত নকশা। মাহির একটু স্মৃতিকাতর হয়ে বলল, এই রিংটা 3 বছর আগে কিনেছিলাম নিজের বউয়ের জন্য, কিন্তু আর দেওয়া হলো না। আয়রার মুখটা ম্লান হয়ে গেল। সে চোখ নামিয়ে আনমনেই দাঁড়িয়ে থাকলো। মাহির আয়রার কাছে এসে নরম গলায় বলল, কোনো মন খারাপ নয় সুইটহার্ট, আজ আমাদের বিশেষ রাত। আজ সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। এই কথা বলে মাহির আয়রার হাতের আঙ্গুলে রিংটি পরিয়ে দিল।
তারপর আয়রার আঙ্গুলের রিংয়ের ঠিক পাশে একটি কোমলভাবে চুমু এঁকে দিল। মাহির আয়রার হাত ধরে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের উপরে রাখা কেকের পাশে থাকা ছুরিটা হাতে তুলে আয়রার দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, সুইটহার্ট, কেকটা কাটো। আজকের রাতটা আমাদের জন্য অনেক বিশেষ। আয়রা লজ্জায় মুখ নিচু করে ফেলল। তার গালগুলো লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। মাহির মৃদু হেসে তার মুখের দিকে তাকিয়ে রইল। অবশেষে আয়রা কেকের দিকে হাত বাড়িয়ে ছুরি ধরল এবং ধীরে ধীরে কেকটা কেটে ফেলল। মাহির প্রথম টুকরোটা তুলে নিল এবং গভীর মমতায় আয়রার মুখের কাছে নিয়ে গেল। এই টুকরোটা তোমার জন্য, আমার সুইটহার্ট। তোমার হাসি আমার জীবনের সবচেয়ে মধুর জিনিস। আয়রা কেকের টুকরোটা খেয়ে নিয়ে নিজেও আরেক টুকরো তুলে মাহিরের দিকে এগিয়ে দিল। এইটা আপনার জন্য। আপনি তো সবসময় বলেন আমার হাসি আপনার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস, তাহলে এটা তার জন্য। দুইজন একে অপরকে খাইয়ে দিল। চারপাশে যেন এক মধুর রোমান্টিক পরিবেশ সৃষ্টি হলো। তারপর মাহির পেছনে গিয়ে চেয়ারে বসে ধীরে ধীরে খালি গলায় গাইতে শুরু করলো, অভিমানী হৃদয়ের প্রতীক্ষা। অভিমানী হৃদয় বসে আছে পথ চেয়ে, তোমার নামটি গুঞ্জরণে কান্নার সুর বেয়ে। তুমি যে একবার ফিরে চাওনি পানে, চোখের জলেই লিখলাম ব্যথার গানে। চাঁদের আলো ম্লান আজ রাতের আকাশে, তোমার স্মৃতি ভাসে হৃদয়ের গহীন বাসে। তোমার নামে ডাক দিলাম নীরবে, তবু কেন শুনলে না, রয়েছ অজানাতে। প্রভুর কাছে করলাম মিনতি অন্তহীন, তোমার আমার মিলনে হোক রহমত দিন। তুমি কি জানো এই অন্তরের নীরব ক্রন্দন, তোমার অপেক্ষায় কেটে যায় প্রতিক্ষণের সময়ক্ষণ। এই জীবনের গল্পে তুমি যে প্রথম ছোঁয়া, অভিমানের গহীন স্রোতে আজ ভেসে যাওয়া। তবু আশা রাখি তুমি ফিরবে একদিন, অভিমান মুছে দেবে হৃদয়ের স্নিগ্ধ শীতল বৃষ্টির বিন্দুতে মলিন। আয়রা মুগ্ধ হয়ে বসে রইল। মাহিরের গভীর কণ্ঠস্বর যেন তার হৃদয়ের গভীরতম কোণ ছুঁয়ে যাচ্ছিল। গজলটি শেষ হলে আয়রা বলল, আপনার মতো সুন্দর করে কেউ গাইতে পারে না। এই রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত হয়ে থাকবে। মাহির উঠে দাঁড়িয়ে আয়রার দিকে এগিয়ে এসে তার হাতটা ধরে বলল, সুইটহার্ট, আমার জীবনের প্রতিটা রাত সুন্দর হবে যদি তুমি পাশে থাকো। মাহির আয়রার হাত ধরে তাকে আরেকটি টেবিলের কাছে নিয়ে গেল। সেখানে টেবিলটি ছিল আয়রার পছন্দের সব খাবারে পরিপূর্ণ। সুগন্ধি বিরিয়ানি, মশলা মাখানো রোস্ট, ক্রিসপি চিকেন ফ্রাই, আরও অনেক কিছু। আয়রা খাবারগুলো দেখে অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে যে এগুলো আমার পছন্দ? মাহির মুচকি হেসে বলল, তোমার পছন্দ জানার জন্য আমার একটা জীবনই যথেষ্ট সুইটহার্ট। তারপর মাহির নিজের হাতে আয়রার প্লেটে খাবার তুলে দিল এবং বলল, আজ তোমাকে সব আমি খাওয়াবো। আমার হাত থেকে খাওয়া ছাড়া কিছুই চলবে না। আয়রা লজ্জায় মৃদু হেসে বলল, আপনি নিজেও তো খান। মাহির হাসতে হাসতে বলল, তুমি আগে খাও, তারপর আমি। তারপর মাহির নিজের হাতে আয়রাকে এক এক করে বিরিয়ানি, রোস্ট আর চিকেন ফ্রাই খাইয়ে দিল। তার যত্ন আর ভালোবাসায় আয়রা অভিভূত হয়ে পড়ল। মাহির নিজেও আয়রার অনুরোধে খানিকটা খেল। খাওয়া শেষ করে মৃদু হাসি দিয়ে বলল, আমার জন্য তোমার হাসিটাই সবচেয়ে বড় তৃপ্তি আয়রা। তোমার মুখে হাসি দেখলে আমি সব কিছু ভুলে যাই। মাহির চতুর্থবারের মতো আয়রাকে আবারও করে তুলে নিল এবং ছাদের শেষ প্রান্তের দিকে হাঁটা শুরু করলো। আয়রা বলল, আবার কি করছেন? নামান তো আমাকে, এত কোলে নিচ্ছেন কেন? আমি চালের বস্তা নাকি? মাহির হেসে বলল, তুমি আমার মনের বস্তা আয়রা যান। ছাদের শেষ প্রান্তে পৌঁছে মাহির আয়রাকে কোল থেকে নামালো। আয়রা তাকিয়ে অবাক হয়ে গেল। এটা তো হুবহু তার ডায়েরির লেখার মতো। ছাদের এক পাশে দেখা গেল একটা দোলনা, যা লাল গোলাপ আর সাদা বেলি ফুল দিয়ে পরিপূর্ণভাবে সাজানো। দোলনার পাশে ছিল একটি ছোট্ট টেবিল। টেবিলের ওপরে নানান ধরনের আচার আর চকলেটে সাজানো। টেবিলের পাশেই ছিল দুটি সুন্দর চেয়ার, সাদা কাপড় আর সোনালি লেস দিয়ে মোড়া। আয়রা টেবিলের ওপরে রাখা আচারের বয়মগুলো দেখে খুশিতে লাফিয়ে উঠল। তার মুখে যেন
এক রাশ আনন্দ ফুটে উঠল। আচার বলেই সে চিৎকার করে উঠল। মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে জানলেন আমি এতগুলো এও পছন্দ করি? মাহির মুচকি হেসে বলল, তোমার মনের প্রতিটা কথা আমি জানি আয়রা। তারপর আয়রা উত্তেজনায় হঠাৎ মাহিরের গালে একটা চুমু খেল। মাহির হতভম্ব হয়ে গেল। কিছু বলার আগেই আয়রা টেবিলের কাছে দৌড়ে গেল। আয়রা এক বয়েম আচার খুলে খেতে শুরু করলো। খেতে খেতে বলল, আপনি না একদম ম্যাজিক জানেন। এই আচারগুলো দেখে মনে হচ্ছে আমার শৈশবের সেই দিনগুলো ফিরে এসেছে। মাহির পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার হাসি দেখতেই আমার সব আয়োজন। তোমার জন্য পুরো জীবনটাই সাজাতে চাই। আয়রা আচার খেতে খেতে মিষ্টি হেসে বলল, এত ভালোবাসা কেন? মাহির গভীর দৃষ্টিতে তাকিয়ে মৃদু স্বরে বলল, কারণ তুমি শুধু আমার স্ত্রী নও, বরং আমার জান্নাতের সঙ্গী, তাই। আয়রার আচার খাওয়ার পর একটি চকলেট হাতে নিয়ে দোলনায় বসলো। তার হাতে চকলেট দেখিয়ে সে মিষ্টি হেসে বলল, এই চকলেটটা আমাকে মনে করিয়ে দেয় ছোটবেলার সেই মিষ্টি দিনগুলো, যখন বাবা আমাকে খুশি করার জন্য রোজ চকলেট নিয়ে আসতো। মাহির মেঝেতে বসে আয়রার দিকে মগ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আয়রা লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়েছেন কেন? মাহির তার ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি এনে বলল, আমি চাঁদ দেখছি। আয়রা অবাক হয়ে বলল, চাঁদ তো আকাশে। মাহির গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, না, আমার চাঁদ তো এখানে, আমার সামনে। আমার জীবনের সব আলো তুমি, আমার লাল টুকটুকে বউ, তুমিই আমার চাঁদ, সুইটহার্ট। আয়রার চোখে আনন্দের জল জমে উঠল। তার হৃদয়ে যেন একটি সুর বেজে উঠল, একটা অজানা অনুভূতির সুর। মাহির ধীরে ধীরে উঠে তার পাশে গিয়ে বসল। তারপর পুরো ছাদের নিচে তার ভালোবাসার গর্জন তুলে এক গভীর গজল গেয়ে উঠল। তুমি আমার চাঁদ গো প্রিয়তমা, শুনছ? তুমি আমার চাঁদ গো প্রিয়তমা, আলো তুমি রাতের। তোমার চাহনিতে হারাই আমি, ভুলে যাই যত সব ব্যথার। তোমার হাসিতে বেঁধেছি আমার হৃদয়ের এক একটা গান। তোমার প্রেমে পাগল পারা আমি, তোমায় চাই অনুরাগের সঞ্চার। তুমি আমার চাঁদ গো প্রিয়তমা, হৃদয়ের আকাশের তারা। তোমার সাথে পথ চলবো আমি, এই জীবনের গল্প নতুন সারা। তোমার সঙ্গেই খুঁজে পাই সুখের নীড়। তুমি ছাড়া কিছুই নেই আমার প্রিয়তমা, তুমিই আমার জীবনের অধিকার। তোমার প্রতিটা কথার সুর হৃদয়ে আনে ঝংকার। তোমার স্পর্শে মুছে যায় সব কষ্ট, থাকে কেবল আনন্দের আহ্বান। তোমার পাশে কাটুক এই জীবন, একান্ত শান্তির নীড়। তুমি আমার সব প্রিয়তমা, এই ভালোবাসা থাকবে চিরদিন গভীর। আয়রা পৃথিবীর যেন সেই গজলের সুরে মিশে গেল। মাহির মৃদু করে আয়রার মাথাটা নিজের বুকের কাছে জড়িয়ে ধরল। তার হৃদয়ের বিট আয়রার মাথার কাছে স্পষ্ট শোনা যাচ্ছিল, যেন এই মুহূর্তে দুই হৃদয় এক হয়ে গিয়েছিল। মাহির মিষ্টি হাসি দিয়ে আয়রার কপালে এক চুম্বন রাখলো আর বলল, আকাশের চাঁদটা সুন্দর না, তাই না সুইটার্ট? আয়রা চোখ খুলে তাকালো। আকাশের পূর্ণিমার চাঁদটা যেন পৃথিবীটাকে আলোকিত করে রেখেছে। নরম রূপালি আলোয় চারপাশ এতটাই মোহনীয় লাগছিল যে আয়রা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখে বিস্ময়ের ঝিলিক দেখে মাহির মুচকি হেসে বলল, এই চাঁদটা সুন্দর ঠিকই, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর তুমি। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান চাঁদ। আয়রা লজ্জায় মাথা নিচু করে বলল, এভাবে বলছেন কেন? চাঁদ তো আকাশে, আপনি আমাকে এর সঙ্গে তুলনা কেন করছেন? মাহির গভীর চোখে তাকিয়ে মৃদু হাসল, তুমি আমার আকাশের চাঁদ, আমার জীবনের আলো। তোমার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। আমার কাছে আসল চাঁদ তুমি। তারপর মাহির গল্প শুরু করলো, তাদের প্রথম দেখা, আয়রার প্রতি তার প্রথম অনুভূতি এবং কিভাবে সে তার জীবনের প্রতিটা মুহূর্তে আয়রাকে নিজের পাশে চায়। আয়রা মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনতে লাগলো। এক সময় কথার ফাঁকে আয়রা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। মাহির তার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, তোমার ঘুমন্ত মুখটাও যেন এক শিল্পকর্ম,
কতটা সৌন্দর্য ধরে রেখেছো তুমি আয়রা। তোমার মতো মেয়ে পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। পূর্ণিমার আলোয় আয়রার মুখটা আরো উজ্জ্বল লাগছিল। মাহির ধীরে ধীরে তার মুখের দিকে ঝুঁকে এসে আলতো করে চুলগুলো কানের পেছনে গুজে দিল, যেন এই সৌন্দর্যের প্রতিটা অংশই সে আরো ভালোভাবে অনুভব করতে চায়। মাহিরের চোখ গিয়ে পড়ল নিজের অ্যাশ কালারের টি শার্টে। সেখানে আয়রার হাতটা থাকা চকলেটের ছোট দাগ। দাগগুলো দেখে সে মৃদু হাসল। তুমি কি জানো সুইটহার্ট, আমার জীবনের সব রং যেন মিশে গেছে এই ছোট ছোট দাগগুলোর মতো। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আলতো করে আয়রার কপালে আরেকটা চুমু খেয়ে সে বলল, চাঁদের আলো যতই সুন্দর হোক, আমার কাছে তোমার মুখের মায়া আরো বেশি সুন্দর সুইটহার্ট। মনে মনে মাহির আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, এই সুখের মুহূর্তগুলো চিরদিনের জন্য ধরে রাখুন। এই মেয়েটা যেন সব সময় আমার জীবনের আলো হয়ে থাকে। মাহির ধীরে ধীরে আয়রাকে বিছানায় শুইয়ে দিল। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল, আর সেই আলোয় আয়রাকে দেখে মাহিরের মনে হলো যেন কোনো রঙিন স্বপ্নের পরী তার সামনে শুয়ে আছে। তবে তার নজর গেল আয়রার বিয়ের শাড়ি আর ভারী গহনার দিকে। সে মৃদু হাসলো, তারপর ফিস ফিস করে বলল, এগুলো পরে কিভাবে ঘুমাবে আমার সুইটহার্ট? মাহির আলতো করে আয়রার গালটা ছুঁয়ে বলল, আয়রা, ওঠো। আয়রা ধীরে ধীরে চোখ খুলল। কি হয়েছে? মাহির স্নেহ মাখা কণ্ঠে বলল, ফ্রেশ হবে না সুইটহার্ট? এই শাড়ি আর গহনা পরে তো তুমি আরাম করে ঘুমাতে পারবে না। আয়রা লজ্জায় মৃদু হাসল। আপনি এত খেয়াল কেন করেন? মাহির তার দিকে ঝুঁকে এসে বলল, তোমার জন্যই তো খেয়াল রাখা। তুমি কি জানো, তোমার আরামই আমার জীবনের শান্তি। আয়রা হুটে হেসে চুলগুলো ঠিক করলো। তাহলে আপনি একটু বের হন, আমি ফ্রেশ হয়ে নেই। মাহির মুচকি হেসে বলল, তা তো হবে না। তারপর পকেট থেকে একটি সুন্দর খাম বের করে আয়রার হাতে দিল। আয়রা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? মাহির মৃদু হাসল, এটা তোমার জন্য, তোমার মোহরানার টাকা, পুরো 30 লাখ আছে। আমি চাই এটা তুমি গ্রহণ করো। এটা তোমার হক সুইটহার্ট। আয়রার গাল লজ্জায় লাল হয়ে উঠল। আপনার এটা করার কোনো প্রয়োজন ছিল না। আমি তো কখনো এই টাকা নিয়ে ভাবিনি। আর আগে তো দিয়েছিলেন 5 লাখ। মাহির আয়রার গাল ছুঁয়ে মৃদু স্বরে বলল, আমি এটাও জানি সেই টাকা তুমি খরচ করনি। আমার জন্য রেখে দিয়েছিলে, ডিভোর্সের সময় দিয়ে দিবে, তাই তো? আয়রা হতাশ গলায় বলল, সেটাও আপনার দোষের জন্য মাহির সাহেব। মাহির বলল, তাহলে আমার দোষগুলো আমার ভালোবাসা দিয়ে না হয় মিটিয়ে দিব। তুমি ভালোবাসা গ্রহণ করতে পারবে তো? আয়রা হাত দিয়ে মুখ ঢাকতে চাইল, কিন্তু মাহির তার হাতটা সরিয়ে চোখে চোখ রেখে বলল, লজ্জা পাচ্ছ বুঝি? আয়রা ধীরে ধীরে বলল, হুম, এত টাকা দেওয়ার প্রয়োজন ছিল না। মাহির হেসে বলল, এই মোহরানার টাকা আমার ভালোবাসার খাতিরেই রেখে দাও। আর কখনো যদি আমার উপরে রাগ করো, এটা দেখে আমায় মাফ করে দিও। আয়রা মৃদু হেসে বলল, আসছে মাপ চাইতে, সহজে মাপ করব না। মাহির হাসতে হাসতে বলল, এটাই তো আমার সবচেয়ে বড় সৌভাগ্য। আয়রা খাট থেকে নামতে নামতে গলার গহনা খুলছিল, আর তার কোমল আঙ্গুলগুলোতে ছোট ছোট গহনা চকচক করে উঠছিল। মাহির চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি খুলে দিচ্ছি। মাহির এগিয়ে এসে নিজের হাতেই একে একে আয়রার গলার হার, কানের দুল আর হাতের চুড়িগুলো খুলে দিল। গহনা খুলতে গিয়ে মাঝে মাঝে তার আঙ্গুল আয়রার ত্বকের ছোঁয়া লাগছিল, আর তাতেই আয়রা লজ্জায় লাল হয়ে উঠছিল। তারপর মাহির আয়রার চুল থেকে ক্লিপগুলো খুলে দিল। আয়রার চুলে একটা চুমু দিয়ে বলল, এই চুলগুলো আমার অনেক পছন্দের, রোজ দেখতাম যুক্তরাষ্ট্রে বসে। আয়রা লজ্জায় কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন মাহির তার কানের কাছে ফিসফিস করে বলল, শাড়ি নিজে খুলতে পারবে নাকি আমাকেই? তারপর কথাটা শেষ করার আগেই আয়রা লজ্জায় চুপচাপ দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আর এই দৃশ্য দেখে মাহির জোরে হেসে উঠল। তোমার লাজুক চেহারাটাই সবচেয়ে মিষ্টি সুইটহার্ট, বলেই খাটে গিয়ে বসলো। আয়রা ওয়াশরুমে গিয়ে হাঁপাতে লাগলো। তার বুকের ভেতর যেন একটি উত্তাল ঢেউ চলছিল।
তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল। কিছুক্ষণ পর মনে পড়ল জামা কাপড় আনেনি। দ্বিধায় হালকা করে দরজাটা ফাঁক করলো আর দেখলো মাহির সোফায় বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে নিবিড়ভাবে তাকিয়ে কাজ করছে। তার চোখের কোণ থেকে গভীর চিন্তা আর শান্ত মনোযোগের ছাপ পড়েছে। আয়রা একটু দৌড়ে এসে দাঁড়িয়ে রইল। আয়রার দৃষ্টি মাহিরের দিকে আটকে গেল। কিছু বলতে গিয়েও গলার ভেতরে কোনো শব্দই বের হলো না। মাহির ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ধীর স্বরে বলল, আলমারিতে তোমার জন্য সবকিছু রাখা আছে, যা পছন্দ হয় পরে নিও। আয়রার মুখে রাগ ফুটে উঠল। তার চোখে অপ্রস্তুত ক্ষোভ আর অবাক ভাব দেখা দিল। কেন আমাকে এইভাবে পাশ কাটিয়ে কথা বলল? আমার দিকে তাকিয়ে কেন কথা বলল না? মনে মনে ভাবল। আয়রা একটা কালো গাউন হাতে নিয়ে অশ্রমের দিকে চলে গেল আর দরজাটা জোরে বন্ধ করে দিল। শব্দটা শুনে মাহির মুচকি হাসল। তুমি আমার হৃদয়ের সবটুকু সুইটহার্ট। যখন তাকাই তুমি রেগে যাও, আর যখন চোখ ফিরিয়ে নেই তুমি খুঁজে বেড়াও। তোমার এই অসাধারণ রূপ, আমার মনোভাব আমাকে চিরকাল মোহিত করবে। আয়রা শাড়ি পাল্টিয়ে একটি কালো গাউন পরল আর মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে বের হলো। দরজা খোলার শব্দ শুনে মাহির মুখ ফিরিয়ে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে আয়রা। তার গাঢ় কালো গাউনে যেন রাতের আকাশের ছায়া। মাহির আয়রার দিকে তাকিয়ে এগিয়ে এলো। আয়রা আর চোখে দেখল, এইভাবে এগিয়ে আসছেন কেন? আমি কিন্তু চিৎকার করব। মাহির এক পা এগিয়ে এসে আয়রার কোমর জড়িয়ে ধরল। তার গাঢ় দৃষ্টি অদৃশ্য এক সংযোগের মতো আয়রার চোখে আটকে ছিল। আয়রার নিঃশ্বাস আটকে গেল। তা চিৎকার করো না সুইটহার্ট, কিন্তু দুঃখের বিষয়, কথা বাইরে যাবে না, কারণ রুম সাউন্ড রুম। আয়রা রাগী দৃষ্টিতে তাকালো। মাহির হেসে বলল, এভাবে তাকিও না বউ, আমি মরে যাব। মাহির ও আয়রা একসঙ্গে অজু করে নামাজের জায়গায় দাঁড়ালো। মাহির ইমামতি করলো এবং আয়রা তার পেছনে দাঁড়ালো। দুজনের মনেই কৃতজ্ঞতার অনুভূতি, যেন এই মুহূর্ত তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলেছে। মাহির আলতো হাসি দিয়ে আয়রার হাতটা ধরে বলল, সুইটহার্ট, চলো এখন ঘুমাবে, অনেক রাত হয়েছে। আয়রাকে বিছানার পাশে নিয়ে এসে মাহির বলল, শুয়ে পড়ো। কিন্তু আয়রা দাঁড়িয়ে রইল, তার চোখে এক ধরনের অবাক ভাব। সে মৃদু স্বরে বোকার মতো করে বলল, আজ তো বাসর রাত, আমরা কেন ঘুমাবো? মাহির এগিয়ে এসে কোমরটা জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলল, অন্য কিছু চাইছো নাকি সুইটহার্ট? তুমি যদি চাও তাহলে বাসরটা সেরে ফেলি, বলে ঠোঁট কামড়ে হাসতে লাগলো। মাহিরের কথায় আয়রা এতটা লজ্জা পেয়ে গেল যে মুখ দিয়ে শব্দ বের হলো না। সে দ্রুত মাহিরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, যেন নিজের লজ্জা লুকাতে পারে। মাহির মিষ্টি হাসি দিয়ে তার পাশে বসে বলল, তোমার লজ্জা তো আমাকে আরো পাগল করে দিচ্ছে। আয়রা বালিশে মুখ গুজে বলল, আপনার কথা শুনলেই হয়, মনে হয় আপনি শুধু আমাকে লজ্জা দিতেই জানেন। মাহির মৃদু হেসে বলল, না, তোমাকে ভালোবাসতে জানি। তারপর সে আয়রার কপালে একটা চুমু খেয়ে বলল, ঘুমাও প্রিয়তমা, আজ থেকে আমাদের প্রতিটা রাতই হবে ভালোবাসায় ভরা। মাহির রুমের লাইটটা নিভিয়ে স্নিগ্ধ ও অন্ধকারে শুয়ে পড়ল। আয়রাকে কোমল হাতে বুকের মাঝে টেনে এনে তার সুশোভিত চুলে হাত বুলিয়ে দিল। আয়রা একটু অবাক হয়ে বলল, এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? মাহির মুচকি হেসে কানে কানে ফিস ফিস করে বলল, শুনেছি তোমার মাথায় হাত বুলিয়ে না দিলে তোমার নাকি ঘুম আসে না। তো তোমার ভালো ঘুমের জন্য এটা তো করা আমার দায়িত্ব। আয়রার চোখ এক অবিশ্বাস, এক আবেগঘন ঝিলিক এলো। ঘুমিয়ে পড়ল। মাহির সকালে ডেকে তুলল আয়রাকে, কিন্তু আয়রা উঠতেই চাইল না। এই, উঠবে নাকি? আর কোনো ফাঁকিবাজি চলবে না, দ্রুত ওঠো, ইউনিভার্সিটিতে যেতে হবে। আয়রা মুখ গুজে রাখলো বালিশে। কেন যাব? আমার তো বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা পালবো, পড়াশোনা নয়। মাহির হাসলো, তাই বুঝি? তারপর সোজা গিয়ে আলমারি খুলে একটা বড় লাঠি বের করলো। আয়রা চোখটা বড় বড় করে তাকিয়ে বলল,
এটা কি মাহির? এটা একটা লাঠি। ভাবছি যদি তুমি পড়াশোনা না করো তাহলে তোমাকে এই লাঠি দিয়ে মারবো। যতই হোক, টিচার হিসেবে আমার একটা দায়িত্ব আছে। আয়রা ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, আপনি এটা কি বললেন? হ্যাঁ, এটাই আমি বলেছি। বিয়ের পরও মারধর করবেন আপনি? মাথা ঠিক আছে? মাহির হাসলো, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। তুমি তোমার স্বপ্ন ছেড়ে দেবে? তা তো হবে না। আয়রা ঠোঁট উল্টে বলল, কিন্তু আমার তো এখন সংসার সামলাতে হবে, আপনার জন্য রান্না করতে হবে, বাচ্চাদের খেয়াল রাখতে হবে। মাহির মুখ কুচকালো। বাচ্চা? এখনই? আয়রা লজ্জায় মুখ লুকালো। মানে, ভবিষ্যতে তো আসবেই, তখন তো আমাকে পুরো সময় পরিবারকে দিতে হবে। পড়াশোনার কি দরকার? মাহির মাথা নাড়িয়ে বলল, দেখো আয়রা, সংসার, সন্তান, স্বামী সব কিছুরই দায়িত্ব আছে, কিন্তু তাই বলে পড়াশোনা ছেড়ে দিবে তা তো হবে না। আর জলদি উঠে পড়ো। আর এক কথা দুইবার বলতে যেন না হয়। আয়রা মুখ গোমড়া করে বলল, আপনি সত্যি খুব ভয়ঙ্কর একজন মানুষ। মাহির মুচকি হেসে বলল, আর তুমি ভয়ঙ্কর রকমের ফাঁকিবাজ। কিন্তু চিন্তা করো না, আমি ঠিক তোমায় ঠিক করে দেব। আয়রা ভুরু কুঁচকাল, কিন্তু মাহিরের হাত ধরে উঠে দাঁড়ালো। হয়তো এই ভালোবাসা মাখা শাসনটাই সে আসলে চেয়েছিল। আয়রা ফ্রেশ হয়ে এসে দেখলো মাহির টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। গরম পরোটা আর ডিম ভাজি, সঙ্গে এক গ্লাস দুধ। আয়রা অবাক হয়ে বলল, এত সকালে উঠে এসব করতে গেলেন কেন? মাহির কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি তো আবার পড়াশোনার কথা বললেই ঝগড়া করো, তাই ভাবলাম নাস্তা বানিয়ে রাখি, যেন খেয়ে তাড়াতাড়ি বের হতে পারো। আয়রা মুচকি হেসে বলল, আপনি এত ভালো কেন? মাহির গম্ভীর মুখে রইল, আমি ভালো নই? দায়িত্ববান। এখন বসো, নাস্তা করো। আর কোনো বাহানা আমি শুনতে চাই না। আয়রা চুপচাপ বসে খেতে লাগলো। মনে মনে ভাবলো, শাসন যতই করুক, মাহিরের যত্ন নেওয়ার এই অভ্যাসটা আমার বেশ ভালোই লাগে। খাওয়া শেষ হলে আয়রা বোরখা পরে রেডি হলো। ঠিক তখনই মাহির পেছন থেকে আয়রাকে আলতো করে জড়িয়ে ধরলো। আয়রা চমকে উঠল। এটা কি করছেন? লজ্জায় কাঁপা কাঁপা গলায় বলল। মাহির তার মাথাটা আয়রার ঘাড়ে ঠেকিয়ে মৃদু স্বরে বলল, খুব সুন্দর লাগছে আয়রা জান। আয়রার মুখ লাল হয়ে গেল। এভাবে বলবেন না। মাহির হেসে বলল, সত্যি বলছি। তাই লজ্জা পাচ্ছ? আয়রা নরম গলায় বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। মাহির মাতাল কণ্ঠে বলল, তোমার শরীরের মিষ্টি গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি আয়রা জান। আয়রার লজ্জায় লাল হয়ে গেল। আপনি এসব কি করছেন? এখনই তো বের হতে হবে। মাহির হাসল, কপালে আলতো একটা চুমু দিয়ে বলল, তাই তো বলছি, বের হওয়ার আগে একটু ভালোবাসা নিয়ে যাও, সারাদিন ভালো যাবে। আয়রা গোমড়া মুখ করে বলল, আপনার এসব আদিক্ষেতা আমার পছন্দ না। মাহির চোখটা ছোট করে বলল, সত্যি? আয়রা তাড়াতাড়ি করে মুখ ফিরিয়ে বলল, হুম, এখন ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই মাহিরের মা মাহিরকে নিচে ডাকলো। সে গিয়ে দেখলো তার মা কিছু মহিলা নিয়ে বাসায় এসেছে। হয়তো নতুন বউ দেখাতে এসেছেন তারা। আয়রা তখন ঘরে ছিল, একদম নীরব। মাহির এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, শুনছো, মা কিছু গেস্ট নিয়ে এসেছেন, তারা তোমায় দেখতে চান। আয়রা ভুরু কুঁচকে বলল, আমাকে আবার দেখতে হবে কেন? বিয়ে তো হয়েই গেছে। মাহির হেসে বলল, গ্রাম্য নিয়ম বোঝো না? নতুন বউ দেখানো একটা স্পেশাল আয়োজন। তুমি তো আমাদের রাজরানী। আয়রা মুখ বাঁকালো, কিন্তু কিছুই বলল না। একটু পর মাহিরের মা ঘরে ঢুকে বললেন, আয়রা মা, তুমি একটু বের হও তো, সবাই তোমায় দেখতে চায়। আয়রা ধীর পায়ে বেরিয়ে এলো। চারপাশে উৎসুক মহিলাদের চোখ। কেউ বলল, মাশাল্লাহ, কি সুন্দর মেয়ে। কেউ আবার বলল, আসলেই একেবারে পরীর মতো। আয়রা লজ্জায় মাথা নিচু করলো। মাহির মুচকি হেসে আয়রার দিকে তাকালো। এই মেয়ে যে কতটা একরোখা, সেটা শুধু সেই ভালো জানে। মহিলারা চলে গেলেন। মাহির পেছন থেকে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরলো। তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না বউজান। মাহিরের কণ্ঠ গভীর মায়া।
তার উষ্ণ নিঃশ্বাস আয়রার গালে লাগছিল। আয়রা লজ্জায় চোখটা নামিয়ে বলল, ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মাহির হাসলো, কিন্তু ছাড়ল না, বরং আরো একটু কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, দেখুক তারা, যদিও দেখে ফেলে তাহলে তারা বলবে তুমি ভাগ্যবতী, এমন একটা রোমান্টিক জামাই পেয়েছো। আয়রা ঠোঁট কামড়ে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে গেল, কিন্তু মাহির পেছন থেকে হাতটা ধরে ফেলল। এভাবে একা চলে যাচ্ছ? কিছুই বলবো না। আয়রা মুখটা ঘুরিয়ে বলল, কি বলবো? মাহির মুচকি হেসে বলল, কমপক্ষে একবার ভালোবাসি তো বলতে পারো। হুম, ঢং দেখলে বাঁচি না। তারপর আয়রা মাহিরের দিকে এক ঝলক তাকিয়ে দ্রুত রুম থেকে দরজা খুলে বেরিয়ে গেল। মাহির হাসতে হাসতে পেছন থেকে বলল, চলো ক্লাসের পথে, ভালোবাসি শুনবো তখন। সিঁড়ি বেয়ে নিচে নেমে মাহির বলল, আমি আয়রাকে নিয়ে বের হব, ওর ক্লাস আছে, আর আমাকেও ক্লাস নিতে হবে নর্থ সাউথে। মাহিরের মা অবাক হয়ে বলল, এই তো মাত্র বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো, এত তাড়াতাড়ি ক্লাসে যাবে? মাহির হেসে বলল, মা, বিয়ে তো আমাদের 3 বছর আগেই হয়েছে, শুধু আনুষ্ঠানিকতা এখন হলো, তাই এখন আর বসে থাকার সময় নেই, পড়াশোনা চালিয়ে যেতেই হবে, পড়াশোনার সঙ্গে কোনো আপোষ নয়। মাহিরের দৃঢ়তা দেখে তার মা মৃদু হেসে বলেন, আচ্ছা যাও, তবে ক্লাস শেষে সরাসরি বাসায় চলে আসবে। মাহির মাথা ঝাঁকালো, অবশ্যই মা। আয়রা লজ্জায় চুপচাপ দাঁড়িয়েছিল। মাহির আলতো করে ওর হাতটা ধরল, চলো আয়রা, দেরি হয়ে যাচ্ছে। আয়রা সবাইকে বিদায় দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গিয়ে দেখে মাহির সাদা শার্টের ওপরে গোল্ডেন রঙের ব্লেজার পরে গাড়ির সামনে দাঁড়িয়ে ফোন টিপছে। রোদে চকচক করছে তার পোশাক, চুলগুলো যেন নিখুঁতভাবে সাজানো। আয়রার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি তো ক্রাশ খেয়ে গেলাম, এখন কি হবে? কিন্তু পরেক্ষণে মুখ বাঁকালো, এভাবে গেলে তো ইউনিভার্সিটির সব মেয়েরা ক্লাস ছেড়ে মাহিরের দিকেই তাকিয়ে থাকবে। এই চিন্তায় আয়রা হালকা রেগে গেল। তাড়াতাড়ি গিয়ে মাহিরের হাত ধরে বলল, এই শোনেন, আপনি কি হিরো হওয়ার জন্য এত স্টাইলিশ সেজেছেন? মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছেন। মাহির ভুরু উঁচিয়ে তাকালো, মানে? আয়রা মুখ ঘুরিয়ে বলল, মানে ভার্সিটির সব মেয়েরা শুধু আপনাকেই দেখবে। মাহির মুচকি হাসলো, ফোনটা পকেটে রেখে এক ধাক্কায় আয়রাকে কাছে টেনে আনলো। তুমি কি চাচ্ছ আমি সাদামাটা হয়ে যাই, যাতে কেউ না তাকায়? আয়রা মুখটা ভার করে বলল, হুম। মাহির হাসতে হাসতে বলল, ওহ আয়রা জান, তোমার স্বামী এতটাই হ্যান্ডসাম যে সে যাই পারুক না কেন, মানুষ তাকাবেই। আয়রা ধপ করে মাথা ঠেকালো গাড়ির জানালায়। আল্লাহ, আমি কার সাথে যে বিয়ে করলাম? মাহির দরজা খুলে দিয়ে বলল, তোমার ক্রাশের সাথেই তো। এবার চলো, ক্লাস মিস হলে কিন্তু আমিই প্রথম বকা দেব। গাড়ি চলতে শুরু করলো। আয়রা গোমড়া মুখে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। মাহির তার দিকেই বারবার তাকাচ্ছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। মাহির ঠোঁট কামড়ে হাসলো, এই, এমন মুখ করে থাকলে মানুষ ভাববে আমি তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি। আয়রা চুপ। আচ্ছা ঠিক আছে, আমিও চুপ হয়ে গেলাম। তুমি যতক্ষণ না হাসছো ততক্ষণ কথা বলবো না। আয়রা তবুও কিছু বলল না। মাহির দীর্ঘশ্বাস ফেলল, তারপর হঠাৎই আয়রার নরম হাতটা নিজের হাতেই নিল। আয়রা অবাক হয়ে তাকাতেই মাহির আলতো করে তার হাতে একটা চুমু দিল। এই, আয়রা দ্রুত হাতটা সরিয়ে নিল। গাল লাল হয়ে গেল লজ্জায়। মাহির মুচকি হেসে বলল, একটু আগেও মুখ গোমড়া ছিল, এখন পুরো লাল হয়ে গেল। আয়রা হুট করে গাড়ির সিটের দিকে মুখ ঘুরিয়ে ফেলল। আপনার সাথে কোনো কথাই বলবো না। মাহির হাসতে হাসতে বলল, হো, তাহলে কি আরেকটা চুমু দিলে পুরো মুখটা লাল হয়ে যাবে? আয়রা দ্রুত হাত দিয়ে মুখটা ঢেকে বলল, চুপ করুন, একদম চুপ। মাহির হেসে গিয়ার পরিবর্তন করলো। গাড়ি চলতে থাকলো সামনের পথে। গাড়ির ভেতর নরম গজল বাজছিল। রাস্তার বাতাস জানালা দিয়ে হালকা হালকা বইছিল। আয়রা কিছুক্ষণ চুপ থেকে আচমকাই বলে উঠল, আপনি কি আমায় ভালোবাসেন? গাড়ি চালানোর মাঝেই মাহির দ্রুত ভুরু উঁচকি করলো। তারপর এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাতে
চশমাটা নামিয়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন? আয়রা চোখটা সরিয়ে নিল। আসলে সে উত্তরটা জানে, তবুও শুনতে চায়। বলুন না, ভালোবাসেন কিনা? মাহির এক মুহূর্তের জন্য গাড়ি ধীর করলো, তারপর এক হাত বাড়িয়ে আয়রার কাঁধে রাখলো। তোমার কি মনে হয় না, ভালোবাসা শুধু মুখে বলার জন্য না? প্রতিদিন তোমাকে দেখার ইচ্ছে, তোমার হাসি দেখলে মনে শান্তি পাওয়া, তোমার রাগ ভাঙানোর জন্য পাগলামি করা, এই সবই তো ভালোবাসা। আয়রার গা লাল হয়ে গেল। আমি তো মুখে শুনতে চেয়েছিলাম। মাহির এবার গাড়ির এক পাশে থামিয়ে দিল, তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে আলতো করে আয়রার হাতটা ধরল। আয়রা, আমি তোমাকে ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে তোমার জন্যই আমার প্রতিটা দিন সুন্দর মনে হয়। আয়রা হতভম্ব হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা কাঁপছে। সে নিচু স্বরে বলল, আমিও আপনাকে ভালোবাসি। মাহির হেসে বলল, জানতাম। এবার ঠিক মতো পড়াশোনা করবে তো, না হলে কিন্তু আবার লাঠি বের করব। আয়রা হেসে উঠে বলল, আপনি রোম্যান্স করতে পারেন না? সবসময় পড়াশোনা, লাঠি, ক্লাস। মাহির হাসতে হাসতে গাড়ি চালিয়ে দিল, কিন্তু এবার এক হাতে স্টিয়ারিং আর অন্য হাতে আয়রার হাতটা ধরে রাখলো। গাড়ি ইউনিভার্সিটির কাছাকাছি আসতেই আয়রা তড়িঘড়ি করে বলে উঠল, এই, আমাকে এখানে নামিয়ে দিন। বাহির বড়ু কুচকালো। মানে, এখনো তো ইউনিভার্সিটির মূল গেট আসেনি। আয়রা গম্ভীর গলায় বলল, আমি চাই না কেউ জানুক আপনি আমার স্বামী। প্রথম দিন যা করেছেন তাতে সবাই আমাকে নিয়ে কানাঘুষা করছে। মাহির বাঁকা হাসলো, ও, মানে আজ আমাকে তোমার স্বামীর পরিচয় লুকাতে হবে? আয়রা এক গাল রাগ নিয়ে বলল, হ্যাঁ, আপনি প্রথম দিন সবাইকে জানিয়ে দিয়েছেন, তাই আজ আমি আর কিছু ঝুঁকি নিতে চাই না। মাহির হেসে গাড়ি সাইড করলো, তারপর সামনে ঝুঁকে ফিসফিস করে বলল, ঠিক আছে, আজ আর তোমার স্বামী হিসাবে নয়, তোমার ক্রাশ হিসাবেই বিদায় জানাচ্ছি। তারপর হুট করে আয়রার কপালে আলতো করে একটা চুমু দিল। আয়রা হক চকিয়ে তাকিয়ে রইল। এই, আপনি? মাহির গলায় হাসি টেনে বলল, আজও সবাই যদি কিছু বলে তাহলে বলবে আয়রার ক্রাশ মাহির খুব রোমান্টিক। আয়রার চোখ গোল গোল করে নামালো, আর মাহির গাড়ির জানালা দিয়ে হেসে বলল, আয়রা যান, ফিরে আসার সময় কিন্তু স্বামী হিসাবেই নিতে আসবো। আয়রা লজ্জায় আর রাগ দ্রুত ক্যাম্পাসের দিকে হাঁটা দিল, আর মাহির মজা নিয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। মাহির গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকলো। গাড়ি থামাতেই কয়েকজন ছাত্রছাত্রী অবাক হয়ে তাকালো। তাদের চোখে মুখে উজ্জ্বল চিন্তা ছিল ছিল দেখ, আমাদের মাহির স্যার এসেছে। ছেলেরা আর মেয়েরা একসাথে চিৎকার করে উঠল। কিছু ছাত্রছাত্রী তাদের ফোন হাতে তুলে নিল, যেন সেলফি তোলার জন্য প্রস্তুত ছিল। মাহির একপাশে তাদের দৃষ্টি উপেক্ষা করে সোজা নিজের রুমে চলে গেল। ক্লাস শুরুর জন্য কিছু সময় বাকি ছিল, কিন্তু তার মনের কোথাও যেন অন্য চিন্তা ছিল। কিছুক্ষণ পরই তার ক্লাস শুরু হওয়ার সময় হলো, কিন্তু মাহির জানতো তার পরিচয় ইতিমধ্যেই ক্যাম্পাসে পৌঁছে গেছে। তবে সে তার কাজকে গুরুত্ব দিয়েই চলছিল। বাকি কিছু কিছু মানুষের দৃষ্টি তাকে বিচলিত করতে পারেনি। আয়রা ক্লাসে এসে সিটে বসেছিল, মনোযোগ না দিয়ে জানালার বাহিরে তাকিয়েছিল। হঠাৎ রুমি এসে সজীবভাবে বলল, দোস্ত জানিস, একটা নতুন স্যার আসছে, কি যে সুন্দর, তোকে কি বলবো। আমি তো ভাবছি স্যারকে বিয়ে করব। আয়রা অবাক হয়ে তার দিকে তাকালো। কি? রুমি একটানা মুচকি হাসতে হাসতে বলল, হ্যাঁ, মাহির স্যার, জানিস না, খুব স্টাইলিশ। আর হাসিটা তো আহা, একদম পাগল হয়ে যাব। আয়রা চোখটা গরম গরম করে রেগে রেগে তাকালো, কিন্তু চুপ করে রইল। ভেতরে একটা তীব্র অস্বস্তি ঘুরছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে রুমি যদি জানতো যে মাহির তার স্বামী, তাহলে কি বলতো। তবে আয়রা অবশেষে চুপ করে বলল, ওই স্যারটা আমার স্বামী। রুমি হকচকিয়ে তাকিয়ে রইল, কিছু সময় ধরে কথা বলতে পারলো না। তারপর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ও, কি বললি এটা? আয়রা রেগে তাকালো। রুমি আমতা আমতা করে বলল, তোর জন্যই তো এত সুন্দর বলছিলাম। আয়রা তার দৃষ্টি আবারও কিছুটা উল্টে দেখলো, কিন্তু এবার সে কিছু বলল না। সবার মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করলো।
যেন কেউ তার আর মাহিরের সম্পর্কের সামনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। মাহির ক্লাসে প্রবেশ করলো। সে সাদা শার্ট আর গোল্ডেন ব্লেজার পরিধান করেছিল। তার উপস্থিতি যেন পুরো ক্লাসে একটা আলাদা উজ্জ্বলতা ছড়িয়ে দিল। সব ছাত্রছাত্রী একসাথে সালাম দিল, কিন্তু মেয়েরা, বিশেষ করে রুমি এবং অন্যরা, মাহিরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আয়রা সবার দিকে রেগে তাকালো। মনে মনে বলল, দেখছো কেমন করে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তার গলার মধ্যে অস্থিরতা ফুটে উঠল। ও আল্লাহ, এই ব্যাটারে বললাম কম সাজতে, দেখছো কিরকম সেজে এসেছে, মনে হচ্ছে পাত্রী দেখতে আসছে। আয়রার এরকম নিজেকে সামলে নিয়ে চুপচাপ বসে রইল। মাহির ক্লাস শুরু করলো, কিন্তু সবার মন ছিল তার দিকে। মেয়েরা নিজেদের মধ্যে চুপচাপ আলোচনা করছিল, অথচ তাদের দৃষ্টি ছিল পুরোপুরি মাহিরের দিকে। মাহির বিষয়টা বুঝতে পারলো, আর চোখের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তের মধ্যে পুরো ক্লাসে ছড়িয়ে পড়লো। সে চুপ করে কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপর হঠাৎই সবাইকে একসাথে ধমক দিয়ে বলল, এবার সবাই ক্লাসে মনোযোগ দিন। আমি এখানে পড়াতে এসেছি, আমাকে নিয়ে যেন কোনো ব্যক্তিগত আলোচনা না হয়। তার কণ্ঠে এমন একটা শক্তি ছিল যা সবাইকে স্তব্ধ করে দিল। মেয়েরা সহমত হয়ে একে একে চোখ নামালো। সবার মনে কিছুটা অস্বস্তি ও লজ্জা দেখা দিল। মাহির চোখে তার পেশাদারি মনোভাব দেখিয়ে ক্লাসে ফিরে গেল, যেন তার দৃষ্টি এই মুহূর্তে কারোর সঙ্গে মেলানোর কোনো সুযোগ নেই। ক্লাস চলাকালীন মাহির একবারও আয়রার দিকে তাকালো না। তার পুরো মনোযোগ ছিল পড়াশোনায়, এবং সে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে ক্লাস চালিয়ে যাচ্ছিল। আয়রা অবশ্য মাহিরকে দেখছিল, কিন্তু তার চোখে কিছু অদ্ভুত অনুভূতি ছিল, এক ধরনের শূন্যতা আর উদ্বেগ। মাহিরের দৃষ্টি ছিল বইয়ের পৃষ্ঠায়, যেন সে কোনোভাবেই তার ব্যক্তিগত সম্পর্ক বা অনুভূতির দিকে মনোযোগ দিতে চায় না। আয়রা মনে মনে কিছুটা হতাশ হয়ে গেল। তবে আয়রা জানতো মাহির এমনভাবে ক্লাস পরিচালনা করতে চায় যেন তার ছাত্রদের থেকে কোনো ধরনের বিভ্রান্তি না ঘটে। আয়রা ভেতরে ভেতরে একটু দুঃখ পেল, কিন্তু সে নিজের মনকে সামলে রেখে মনোযোগী হয়ে ক্লাসে অংশ নিতে শুরু করলো। মাহিরের ক্লাস শেষ হলো। মাহির একবার আয়রার দিকে তাকিয়ে চলে গেল। সে এক মুহূর্তও থামলো না, কোনো কথাও বলল না, শুধু এক ঝলক দৃষ্টিতে তাকিয়ে বের হয়ে গেল। আয়রা অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, এটা কি, এতক্ষণ একবারও তাকায়নি, আর এখন একবার তাকিয়েই চলে গেল। তার ভেতরে একটা অজানা অনুভূতি কাজ করছিল, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। ঠোঁট কামড়ে রাগ চাপিয়ে ক্লাসের বাকিদের সঙ্গে ব্যস্ত থাকার ভান করলো। মাহির নিজের রুমে গিয়ে চেয়ারটায় গিয়ে বসলো। কিছুক্ষণ চুপচাপ থেকে ফোন বের করে আয়রাকে মেসেজ করলো, তাড়াতাড়ি আমার রুমে আসো। আয়রা মেসেজ দেখে ভুরু কুঁচকে গেল। কিছুক্ষণ পর জবাব দিল, পারবো না। মাহির ঠোঁটের কোণে হালকা হাসি এঁকে গেল। এরপর সঙ্গে সঙ্গে আয়রা একটা মেসেজ পাঠালো, পারবো না, তাহলে কি আমি নিজে গিয়ে নিয়ে আসব, নাকি পুরো ক্যাম্পাসের সামনে ডাক দিব? আয়রা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। মনে মনে বলল, এই ছেলে এত দুষ্টু কেন? দ্রুত ফোনটা হাতে নিয়ে টাইপ করলো, আসছি। আয়রা রুমে ঢুকে গম্ভীর মুখে বলল, এই, আপনার সমস্যা কি, ডাকলেন কেন? মাহির চেয়ার থেকে হালকা হেলে আরাম করে বসে মুচকি হেসে বলল, প্রেম করার জন্য। আয়রা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর চোখ বড় বড় করে রেগে বলল, তোমার সাহস তো কম না, এটা কি বলার মতো কথা? মাহির এবার আরো স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ, বলার মতোই তো। বউ যখন ভার্সিটিতে এসে আমাকে পাত্তাই দেবে না, তখন কি আর চুপ করে বসে থাকা যায়? আয়রা ঠোঁট কামড়ে রাগ চেপে বলল, আমি পাত্তা দেই না, নাকি আপনি নিজেই তো পুরো ক্লাসে একবারও আমার দিকে তাকাননি? মাহিরের চোখে একটু দুষ্টু হাসির ঝলক এনে বলল, ও, তাহলে আমার দিকে তাকিয়েছিলে? আয়রা এবার পুরো রেগে গিয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাই ভুল। এই বলে ঘুরে দরজা খুলতে নিল, কিন্তু মাহির দ্রুত এসে দরজার সামনে দাঁড়িয়ে গেল। এভাবে রাগ করে গেলে তো চলবে না আয়রা জান। তার চোখে একটা শাসন আর ভালোবাসা মিলেমিশে ছিল, যা দেখে আয়রা বুঝে গেল এখন বের হওয়া সহজ হবে না। মাহির হঠাৎ এগিয়ে এসে আয়রার কোমর জড়িয়ে ধরল।
আয়রা বিস্ময়ে চোখটা বড় বড় করে ফেলল। এই, আপনি কি করছেন? ছাড়ুন। উম, কিন্তু মাহির একটুও ছাড়ল না, বরং আরো কাছে টেনে এনে কপালে কপাল ঠেকিয়ে নরম স্বরে বলল, হ্যাঁ, এত রাগ করো কেন আয়রা জান? তুমি কি জানো, সকাল থেকে একবারও ঠিক মতো তোমার সঙ্গে কথা বলতে পারিনি। সারাক্ষণ শুধু ভাবছিলাম আমার বউটা আমার থেকে এত দূরে কেন। আয়রার শ্বাস ভারী হয়ে এলো। মাহিরের এতটা কাছে আসায় তার বুক ধড়ফড় করছিল। সে চোখটা বন্ধ করে বলল, সবাই দেখলে কি বলবে? মাহির হেসে ফিসফিস করে বলল, আমাদের রুমের দরজাটা তো বন্ধ, কেউ দেখবে না। আর দেখলেও সবাই জানুক তুমি শুধু আমার। আয়রার মুখ আরো লাল হয়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু মাহির শক্ত করে ধরে রেখে কপালে একটা গভীর চুমু খেলো। এখনো রাগ কমেনি? মাহির মৃদু স্বরে জিজ্ঞাসা করলো। আয়রা কোনো উত্তর দিল না, শুধু চোখ নামিয়ে রাখলো। মাহির মৃদু হেসে বলল, চলো, আজ ক্লাস শেষ হলে তোমায় তোমার প্রিয় আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। আয়রা ধীরে ধীরে একটু নরম হলো, কিন্তু তবুও ঠোঁট ফুলিয়ে বলল, আমার জন্যই শুধু, নাকি নিজেরও খাওয়ার ইচ্ছে আছে? মাহির হেসে বলল, আমার ইচ্ছা শুধু তোমায় খুশি করা আয়রা জান। এখন ফটাফট আমায় একটা গালের চুমু দাও তো। আয়রা বিস্ময়ে চোখটা বড় বড় করে মাহিরের দিকে তাকালো। কি? আপনি আসলেই পাগল। আমি কেন আপনাকে চুমু দেব? মাহির ভুরু উঁচিয়ে মুচকি হেসে বলল, কারণ আমি তোমার স্বামী, আর স্বামীর প্রতি ভালোবাসা দেখানো স্ত্রীদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই এখন ফটাফট একটা চুমু দাও। আয়রা লজ্জায় পুরো লাল হয়ে গেল। সে দ্রুত চারপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, যদিও রুমের দরজা বন্ধ ছিল। তারপর ফিস ফিস করে বলল, না, দেব না। মাহির নাটকীয় ভঙ্গিতে শ্বাস ফেলে বলল, উফ, কি কপাল নিয়ে জন্মালাম। ভার্সিটির হ্যান্ডসাম টিচার হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু নিজের বইই আমাকে পাত্তা দেয় না। আয়রা রাগে ঠোঁট কামড়ে বলল, আপনার তো শরম বলে কিছুই নেই। মাহির হেসে বলল, শরম তো তখন ওই উড়ে গেছে যখন তুমি আমার বউ হয়েছ। এখন যা বলছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু আমি। আয়রা দ্রুত হাত দিয়ে মাহিরের মুখটা চেপে ধরল। আচ্ছা আচ্ছা, চুপ করুন, কিন্তু। কোনো কিন্তু নয়, ফটাফট। মাহির চেয়ারের সাথে হেলান দিয়ে বলল। আয়রা লজ্জায় তার দিকে একবার তাকিয়ে দ্রুত সামনে ঝুঁকে এসে মাহিরের গালে হালকা একটা চুমু দিল। মাহির তখনই খুশিতে হাসলো। এই তো আমার লাজুক বউ, এবার চলো, ক্লাসে যেতে হবে, না হলে সবাই ভাববে আমি আমার স্টুডেন্টদের জন্য সিরিয়াস নই। আয়রা মুখটা গম্ভীর করে বলল, আপনার মাথায় শুধুই দুষ্টামি। মাহির মজা করে বলল, আর তোমার মাথায় শুধু আমাকে এড়িয়ে চলার প্ল্যান। দেখা যাক কে জেতে। মাহির দরজার কাছে দাঁড়িয়ে ছিল, আর আয়রা লজ্জায় মাথা নিচু করে দ্রুত বেরিয়ে গেল। আয়রার এমন লাজুক ভাব আর রাগ মেশানো হাঁটার দরুন থেকে মাহিরের ঠোঁট মুচকি হাসি ফুটে উঠল। সে চেয়ারের ওপরে হেলান দিয়ে ফিসফিস করে বলল, আমার এই লাজুক বউটা একদিন নিজেই এসে আমাকে জড়িয়ে ধরবে, দেখি কতদিন লাগে। এই ভেবে সে মিটিমিটি করে হাসতে হাসতে নিজের ডেস্কে গিয়ে বসলো, কিন্তু মনে যেন এখনো আয়রাতেই আটকে আছে। দুপুর 2টায় ক্লাস শেষ হলো। সবাই যার যার মতো করে চলে যেতে শুরু করলো। আয়রা ক্যাম্পাস থেকে একটু দূরে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল মাহির কখন বের হবে। কিন্তু পরেক্ষণেই তার চোখ কপালে উঠল। মাহির গেট দিয়ে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিল, তখনই তার কলিগ লিজা এগিয়ে এসে হাসি মুখে একটা ছোট্ট চিরকুট বাড়িয়ে দিল। মাহির প্রথমে অবাক হলেও কিছু না বলে চিরকুটটা হাতে নিল। আয়রা দূর থেকে সব দেখলো। তার ভুরু কুঁচকে গেল, চোখের রাগে জ্বলতে লাগলো। এই ম্যামটা আবার কি করছে? মনে মনে বলল সে। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, মুখ রাগে লাল হয়ে উঠল। আয়রা গজগজ করতে লাগলো, আমি কি ভুল দেখলাম, নাকি সত্যি দেখলাম আমার স্বামী একটা মেয়ের থেকে চিরকুট নিল? ও আল্লাহ, আমি কি ভুল করলাম ওকে এত ভালোবেসে? শয়তান বেটা, তুই এবার বাড়ি ফের। আজ না হয় কাল তোর এই চিরকুটের হিসাব দিতেই হবে। মাহির চিরকুটটা হাতে নিয়ে আশেপাশে তাকালো। সে কোনো অপ্রয়োজনীয় ঝামেলা চায়নি, বিশেষ করে ক্যাম্পাসে। চারপাশে অনেক স্টুডেন্ট ছিল, কেউ যেন ভুল না বোঝে। লিজা হেসে বলল, স্যার,
এটা পরে দেখবেন, কেমন? তারপর বেশি কিছু না বলে দ্রুত সরে গেল। মাহির কিছুক্ষণ চিরকুটটার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্ত মুখে সেটা পকেটে রেখে গাড়ির দিকে হাঁটা লাগালো। অন্যদিকে দূর থেকে সব কিছু দেখছিল আয়রা। তার রাগ যেন আরো বেড়ে গেল। উনি চিরকুটটা ফেলে দিলেন না কেন? এমন ভাবে হাতে নিলেন কেন? পরে দেখবেন মানে? দেখেছো, ঘরে বউ রেখে এইসব করছে। রাগে তার বুকটা ধড়ফড় করছিল। আজ বাসায় না গিয়ে না হয় ভালোভাবে হিসাব নেওয়া হবে, এই ভেবে সে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল, চোখে জ্বলন্ত আগুন। মাহির গাড়ি চালিয়ে আয়রার সামনে এসে থামলো, কিন্তু আয়রা একবারও তার দিকে তাকালো না, বরং রাগে ফুটতে ফুটতে হাঁটা শুরু করলো। মাহির বুঝতে পারলো তার পিচ্চি বউটা রেগে আছে, তাই একটু মজা করার জন্য গ্লাস নামিয়ে হেসে বলল, ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনাকে তো নিতে এসেছি। আয়রা কোনো উত্তর না দিয়েই সামনে একটা রিক্সা ডেকে উঠতে গেল, কিন্তু মাহির তার হাতটা ধরে ফেলল। এই দুষ্টু মেয়ে, তুমি আমার বউ, আমি থাকতে অন্য কারো গাড়িতে চড়বে কেন? আয়রা রাগে ধপ করেই তার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনার দরকার নেই আমাকে গাড়িতে নেওয়ার। যান না, সে লিজার সঙ্গে দেখা করেন, তার চিটকুট পড়ে উত্তর দেন। মাহির এবার পুরো বিষয়টা বুঝতে পারলো। সে হাসি চাপার চেষ্টা করলো, কিন্তু পারলো না। হো, এই ব্যাপার? তাহলে তুমি দূর থেকে সব দেখেছো? আহারে, আমার বউটা তাহলে ঈর্ষান্বিত হয়েছে। আয়রা চোখটা বড় বড় করে বলল, আপনার এত হাসি আসছে কেন? আমি কিন্তু একটু ঈর্ষান্বিত হইনি। মাহির গাড়ির দরজাটা খুলে বলল, আসলেই? তাহলে তো ভালোই হলো। দ্রুত গাড়িতে ওঠো, দুপুর 2টা 30 বাজে, খেতে হবে তো নাকি? আয়রা ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি গাড়ি চালিয়ে যান না, আমি রিকশায় চলে যাব। কিন্তু মাহির হঠাৎই তার হাতটা টেনে ধরলো, চোখে দুষ্টু হাসি নিয়ে বলল, আমার বউ রিকশায় যাবে আর আমি গাড়ি নিয়ে আরাম করে যাব, এটা আমি হতে দেব না। তারপর এক টানে আয়রাকে নিজের গাড়ির কাছে টেনে আনলো। আয়রা হতবাক হয়ে গেল, কিন্তু রাগের চোটে কিছু বলার আগেই মাহির দরজা খুলে বলল, চুপচাপ বসো, না হলে এখানেই জড়িয়ে ধরবো, আর কিছু করব দেখুক সবাই আমি কত রোমান্টিক। আয়রার মুখ সাথে সাথে লাল হয়ে গেল। সে দ্রুত গাড়িতে উঠে দরজাটা লাগিয়ে ফেলল, আর মাহির মজা নিয়ে গাড়ি চালাতে লাগলো, চোখে দুষ্টু হাসি। মাহির পকেট থেকে লিজার দেওয়া চিরকুটটা বের করে আয়রার হাতে দিল। আয়রা অবাক হয়ে চিরকুটটা হাতে নিল এবং পড়তে শুরু করলো। চোখে এক ধরনের ক্ষোভ ফুটে উঠল। চিরকুটের ভেতরে লেখা ছিল কিছু প্রেমপত্রের মতো কথা। প্রিয় মাহির স্যার, আমি আপনাকে ভালোবাসি, চাই সারা জীবন আপনার পাশে থাকতে, আপনার সুখ দুঃখের সঙ্গী হতে। শুধু স্ত্রী নয়, আমি চাই আপনার সন্তানের মা হতে, আপনার ভালোবাসার আশ্রয় হতে। আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন? অপেক্ষায় লিজা। আয়রা তৎক্ষণাৎই রেগে গিয়ে বলল, এই মাইয়ার সব চুল কালকে গিয়াই আমি ছিঁড়ুম। মাহির হাসতে হাসতে বলল, এ না, তোমার একটু রাগ কমাতে হবে। আয়রা রেগে বলে উঠল, দরদ উতলে পড়ছে? মৃদু হাসি দিয়ে আয়রা বলল, আরে না সুইটহার্ট, ওই মেয়ের দিকে আমি তাকাইনি ও পর্যন্ত। আয়রা তার মুখ আরো রাগ নিয়ে বলল, আপনি খুব খারাপ মাহির, তাই বুঝি? বলেই আয়রার গাল টেনে দিল। মাহির মুচকি মুচকি হাসতে লাগলো। আয়রা চিরকুটটা হাতে মুছড়ে ফেলে দিল, যেন সেটা আর কখনো মাহির দেখতে না পায়। তারপর চোখ রাঙিয়ে মাহিরের দিকে তাকিয়ে বলল, তোমার এই হাসি বন্ধ করো এক্ষুনি, না হলে। মাহির ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে তারপর বলল, না হলে কি? তুমি আমায় মেরে ফেলবে? আয়রা রাগে ধমক দিল, তোমার সাথে কথা বলা ভুল, আমি এখনই লিজার চুল ছিঁড়তে যাচ্ছি। মাহির সাথে সাথে আয়রার হাতটা ধরে ফেলল। আরে আরে, এই জন্যই তো তোমাকে আগে বলিনি, জানতাম তুমি এরকম কিছুই করবে। আয়রা জোরে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মাহির শক্ত করে ধরে রেখেছিল। তুমি আমার হাত ছাড়ো, এক শর্তে। কি শর্ত? তুমি আগে মুচকি হাসবে, তারপর বলবে আমি মাহিরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আয়রা হতবাক হয়ে গেল, কিছুক্ষণ চুপ করে মাহিরের চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর মুখ ঘুরিয়ে বলল, জান না, আমি বলবো না। মাহির কপট দুঃখের অভিনয় করে বলল, তাহলে আমি লিজাকে গিয়ে বলবো তুমি ওর নামে যা যা বলেছ।
আয়রা তৎক্ষণাৎই চোখ বড় বড় করে তাকালো, তারপর মৃদু হেসে ফিসফিস করে বলল, আমি আমি মাহিরকে সবচেয়ে বেশি ভালোবাসি। মাহির বিশ্বজয়ের হাসি হাসলো, আর আয়লা লজ্জায় গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তাদের মধ্যে একটু শাসন চলে গেল, কিন্তু কিছুটা অদ্ভুত শান্তিও ছিল, যেন তারা বুঝতে পেরেছিল তাদের রাগও ভালোবাসার অংশ। আয়রা চোখ কুঁচকে মাহিরের দিকে তাকিয়ে বলল, খুব খুশি লাগছে তাই না? মেয়েরা তোমাকে প্রেমপত্র দিয়েছে। মাহির ঠোঁটের কোণে হাসি রেখে মজা করে বলল, একদম। এত ভালোবাসা পেয়ে আমি তো অভিভূত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আয়রার রাগ যেন তুঙ্গে উঠল। কোনো কিছু না ভেবেই সে মাহিরের হাতটা ধরে এক কামড় বসিয়ে দিল। আহ! আয়রা! মাহির ব্যথায় চিৎকার করে গাড়ি এক ধাক্কায় থামিয়ে দিল। আয়রা চোখ রাঙিয়ে বলল, এইবার মজা লাগছে। মাহির ব্যথা নিয়ে হাতের দিকে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, তুমি তো আসলেই হিংসুটে একটা মেয়ে, কামড় পর্যন্ত দিলে। আয়রা হাত গুটিয়ে বসে রইল। তোমার মতো স্বামী থাকলে বউদের এমনই হতে হয়। মাহির হাসি মুখে একটু এগিয়ে এসে বলল, তাহলে কি আমার এই হিংসুটে বউয়ের রাগ ভাঙাতে হবে? আয়রা মুখ ফিরিয়ে বলল, কোনো দরকার নেই। আমি কথা বলছি না তোমার সাথে। যাও, লিজার কাছে যাও। মাহির মিষ্টি হাসি দিয়ে আস্তে করে তার কানের কাছে ফিস ফিস করে বলল, তাহলে আমি এমন কিছু করব যাতে করে তুমি নিজেই কথা বলতে বাধ্য হও। আয়রা অবাক হয়ে তাকাতেই মাহির তার হাতটা ধরে আদুরে ভঙ্গিতে চেপে ধরল। রাগ ভাঙবে না বলেও আয়রার মনের কোথাও যেন একটা অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। মাহির গাড়ি থামাতেই আয়রা হাত গুটিয়ে বসে থাকলো, মুখে স্পষ্ট অভিমান। মাহির হাতের কামড়ের দাগ দেখে হতভম্ব হয়ে বলল, তুমি আসলেই কামড়ে দিলে? আয়রা ভুরু কুঁচকে বলল, তোমার খুব ভালো লাগছিল না? মেয়ে তোমাকে প্রেমপত্র দিচ্ছে, তুমি তো খুশিতে নাচছ, তাই আমিও একটু খুশি করলাম। মাহির হেসে ফেলল, কিন্তু হাতের যন্ত্রণা সামলাতে গিয়ে বলল, তুমি তো বেশ ভয়ঙ্কর হয়ে যাচ্ছ। বইয়ের রাগ সামলানো যে এত কঠিন হবে কে জানতো। তাহলে বিয়েই করতাম না। আয়রা হাত গুটিয়ে বলল, তোমার মতো স্বামী থাকলে বইয়ের ভয়ঙ্কর হওয়াই লাগে। মাহির একটু এগিয়ে এসে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, তাহলে কি আমি আমার বউকে একটু আদর করে রাগ ভাঙাতে পারি? আয়রা সাথে সাথে মুখ ফিরিয়ে বলল, না, তার কোনো দরকার নেই। একদম অসভ্যতা করবেন না। মাহির একটুও বিচলিত হলো না, বরং আস্তে করে তার কাছে গিয়ে কপালে নরম করে একটা চুমু দিয়ে বলল, অসভ্যতা না করলে বাবা হব কিভাবে? কেমন লাগছে এখন তোমার? আয়রা চমকে উঠে লজ্জায় লাল হয়ে গেল। মাহির একটু হাসলো, তারপর হঠাৎ করে গিয়ার বদলে গাড়িটা রাস্তার এক পাশে পার্ক করলো। আয়রা অবাক হয়ে বলল, এখন আবার কি করেছো? মাহির কোনো উত্তর না দিয়েই আস্তে আস্তে তার দিকে ঝুঁকলো। আয়রা কিছু বুঝে ওঠার আগেই মাহির তার দুই গাল ধরে কপালে নরম একটা চুমু দিয়ে দিল। আয়রা চোখটা বড় বড় হয়ে গেল, মুখ লালচে আভা ছড়িয়ে পড়ল। সেই সাথে সাথে মুখ ফিরিয়ে বলল, এই, এটা কি করছো? মাহির মিষ্টি গলায় ফিসফিস করে বলল, তোমার রাগ ভাঙানোর স্পেশাল পদ্ধতি। আয়রা তবুও মুখ গোমড়া করে বসে রইল, কিন্তু মাহির নাছোড়বান্দা। কিছুক্ষণ পর মাহির একটু চিন্তিত ভঙ্গিতে আয়রার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ দুষ্টু হাসি দিয়ে বলল, ঠিক আছে, তোমার রাগ ভাঙানোর জন্য একটা স্পেশাল কাজ করছি। আয়রা ভুরু কুঁচকে বলল, কি কাজ? মাহির একটুও উত্তর না দিয়ে হঠাৎই গাড়ি থেকে নেমে গেল। আয়রা অবাক হয়ে তাকিয়ে দেখল, সে রাস্তার পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে বলছে, সবাই শুনুন, আমার স্ত্রী ভয়ানক রেগে আছে। কেউ কি বলতে পারবেন কিভাবে আমি আমার রাজরানীর রাগ ভাঙাবো? আয়রা লজ্জায় প্রায় চুপসে গেল। রাস্তার কয়েকজন মানুষ কৌতূহলী চোখে তাকালেও মাহিরের মজা করা দেখে কেউ হাসতে লাগলো। আয়রার সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে বলল, মাহির, গাড়িতে ওঠুন এক্ষুনি।